আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেদুল ইসলাম সাকিব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা শুরু করতে যাচ্ছি এমন একটা টপিক যেটা আমাদের ক্লাস 8 থেকে কলেজ পর্যন্ত অ্যাডমিশন পর্যন্ত সব জায়গায় আছে। যে নীতিটা কি? লাসাতেলিয়ার নীতি। তো এই জিনিসটা যেহেতু প্রত্যেকটা ক্লাসের মানুষে জানে, যারা 8 থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ক্লাসে যেহেতু টপিকটা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তো আজকে আমরা এই টপিকটা একটু দেখবো যে জিনিসটা কিভাবে খুব সহজে টপিকটা নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। কারণ আমি দেখলাম যে অ্যাডমিশন টেস্ট দিবে এমন স্টুডেন্ট আছে যারা এখানে এখনো ক্লিয়ার না, বা অনেক কিছু বুঝতেছে না, কখন সম্মুখবর্তী হবে, কখন পশ্চাৎমূর্তি হবে, কখন উৎপাদ যোগ করতে হবে, মানে উৎপাদ বাড়বে, কখন বিক্রিয়ক বাড়বে, এগুলো তারা কোনো শিওরই না, বা চাপের কখন প্রভাব থাকবে, চাপ কি করতে হবে কখন, এগুলো কিছুই তারা একদম কনফার্ম না, তারা কনফিউজ যে কি করব না করব। তো এই জন্য আজ আমরা লাসাতেলিয়ার নীতিটা একটু শেষ করব। তো দেখি লাসাতেলিয়ার নীতিটা কি। লাসাতেলিয়ার নীতি। লাসাতেলিয়া হলো একজন ফরাসি বিজ্ঞানী, যিনি 1884 সালে একটা নীতি দিয়েছে, যেটাকে আমরা বলে থাকি যে লাসাতেলিয়ার নীতি। তো লাসাতেলিয়ার নীতিটা বুঝতে হলে আগে একটা আমরা কিছু জিনিস জানতে হবে। যে জিনিসটা কি? ধরলাম a প্লাস b বিক্রিয়া করে c প্লাস d উৎপন্ন করতেছে। তো লাসাতেলিয়ার নীতির প্রভাব তখনই পড়বে, পড়ার জন্য দুটো কন্ডিশন আছে। কন্ডিশন দুটো কি? বিক্রিয়াটাকে অবশ্যই উভমুখী হওয়া লাগবে। বিক্রিয়াটাকে অবশ্যই কি হওয়া লাগবে? বিক্রিয়াটা অবশ্যই উভমুখী হতে হবে। আর সেকেন্ডটা কি? বিক্রিয়া দুটো সাম্যাবস্থায় থাকতে হবে। তার সম্মুখবর্তী আর পশ্চাৎমুখী কি তার ব্যালেন্সে সাম্যাবস্থায় থাকতে হবে। তো লাসাতেলিয়ার নীতির কন্ডিশন দুটো কি? বিক্রিয়াটা অবশ্যই উভমুখী হবে। আমি লিখে দিই, বিক্রিয়াটা অবশ্যই উভমুখী হতে হবে, আর বিক্রিয়াটা কি থাকা লাগবে? সাম্যাবস্থায় থাকা লাগবে। আচ্ছা, তো আমি প্রথমে একটা কাজ করি, তোমাদেরকে পুরা নীতির একবার বলি। অনেকেই বুঝবে, অনেকে বুঝবে না, বা অনেকে মনে হবে যে কি বললো, ধামাধাম কি বলে গেল। কোন একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয়? প্রশমিত হয়। কি বলছি? কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে তার যদি কোনো একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তন যে আমরা করবো, নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হবে? প্রশমিত হবে। তো জিনিসটা অনেকে আগামাথা কিছুই বোঝে না, কি বললে একটা মুখস্থর মতো বুঝলাম না। খেয়াল করো, একটা বিক্রিয়া ধরো a প্লাস b, এটাকে কি বলা হয়? বাম পাশেরটাকে বিক্রিয়ক, অথবা বলতে পারি রিঅ্যাক্ট্যান্ট। আর বিক্রিয়া করে যে উৎপন্ন হবে এটাকে বলা হয় উৎপাদ অথবা প্রোডাক্ট। তো এই যে বিক্রিয়াটা, এটা উভমুখী থাকতে হবে, সাম্যাবস্থা থাকা লাগবে। কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে যদি এর কোনো একটা নিয়ামক আমি পরিবর্তন করি, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হবে, এই যে আমি নিয়ামক চেঞ্জ করছি এটা কোনো প্রভাব ফেলতে পারবে না। তো বিষয়টা কেমন? বিষয়টা হলো, তুমি একটা গল্পের মধ্যে মনে রাখতে পারো, যেটা তোমাদের খুব ভালো ক্যাচ করবে মাথায়। ধরি একটা ছেলে, এই হলো একটা ছেলে, আর একটা মেয়ে। ধরলাম এই বাম পাশ হলো বিক্রিয়ক, ডান পাশ হলো উৎপাদ। ছেলে আর মেয়ে, এরা দুজন কিসে আসবে? একটা সাম্যাবস্থা আসবে। একটা ছেলে আর একটা মেয়ে, বুঝলাম দুজনের মধ্যে ভালো লাগা কাজ করছে। একটা সময় তারা কি করলো? রিলেশনে গেল। তো একটা ছেলে আর একটা মেয়ে রিলেশনে কখন যায়? যখন তারা কনফার্ম থাকে যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, আমাদের মধ্যে বোঝাবুঝি বা আমাদের ভিতর যে ম্যাচুরিটি, মানে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, এটা একদম ঠিক আছে, পারফেক্ট। যখন একটা ছেলে একটা মেয়ে দুজনে পছন্দ করে আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক থাকে, এক কথায় তাদের রিলেশনের জন্য যে ব্যালেন্সিংটা দরকার, দুইজনের মধ্যে সেই ব্যালেন্সিংটা আছে, সাম্যাবস্থাটা আছে, তখন তারা রিলেশনে যায়। তো আমরা দেখি এই একটা ছেলে আর একটা মেয়ে, এরা দুইজন কি আছে? সাম্যাবস্থা আছে, ব্যালেন্সিং এ আছে। কারণ ব্যালেন্সিং এ না থাকলে তো, যদি তোমাদের মধ্যে ব্যালেন্সিং না থাকে, তখন তুমি রিলেশনে যাবে না। যখন দেখতে সেটা সম্ভব না, তখন তো কেউ রিলেশনে যাবে না। তো যেহেতু এই ছেলে আর এই মেয়েটা রিলেশনে গেছে, তার মানে কি হয়েছে? এর মধ্যে একটা সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে, এরা সাম্যাবস্থায় আছে। তো খেয়াল করো, এই গল্পটা বুঝলে তুমি লাসাতেলিয়ার নীতি বুঝে গেছো। তো
তো একটা ছেলে আর একটা মেয়ে সাম্যাবস্থায় আছে এবং তারা রিলেশনটা কন্টিনিউ করতেছে। কার রিলেশন কন্টিনিউ ভালো মতো তত পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কি থাকবে, ব্যালেন্সিংটা, সাম্যাবস্থা থাকবে। তো ঠিক আছে, সাম্যাবস্থা আছে, রিলেশনটা কন্টিনিউ চলতেছে চলতেছে চলতেছে, এমন সময় মাঝখানে প্রবেশ করলো কিছু নিয়ামক। এই নিয়ামকটা কি? এই নিয়ামকগুলোর মধ্যে বলতে পারো যেমন রিলেশনের ভিতরে নিয়ামক কারা? গুটিবাজ কারা বলো তো? একটা রিলেশনের মধ্যে নিয়ামক কারা কারা কাজ করে? কাজ করে হলো তার ছেলে অথবা মেয়ের ফ্যামিলি, তার বেস্ট ফ্রেন্ড, তার জাস্ট ফ্রেন্ড, তাই না? জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড খুব ডিস্টার্ব। তারপর হইতে পারে মেয়ের কোনো এক্স, হইতে পারে পাশের বাসার আন্টি, হইতে পারে পাড়ার বড় ভাই, এই টুকটাক। তো একটা ছেলের একটা মেয়ে রিলেশনে আছে, রিলেশন সুন্দর মতো সাম্যাবস্থায় চলতেছে, কন্টিনিউ চলতেছে, এমন সময় মাঝখানে প্রবেশ করলো কিছু নিয়ামক। নিয়ামক কারা কারা হইতে পারে? ফ্যামিলি হইতে পারে, বেস্ট ফ্রেন্ড হইতে পারে, জাস্ট ফ্রেন্ড হইতে পারে, এক্স হইতে পারে, পাশের বাসার আন্টি হইতে পারে, পাড়ার বড় ভাই হইতে পারে। এই যে গুটিবাজরা, এই যে ঝামেলাগুলা, এই গুটিবাজদের ভিতর ধরি যে কেউ একজন কি করলো বা একাধিক মিলা এখানে প্রবেশ করলো নিয়ামক হিসাবে। আর কি এদের রিলেশন জীবনে সাম্যাবস্থায় থাকবে? জীবনেও থাকবে না। এরপরে লাগবে ঝগড়া, চিল্লাচিল্লি, কাটাকাটি, মনে করে এই সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং ঠিক নাই, সাম্যাবস্থা টোটালি কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে। তো একটা পর্যায়ে যে কি হবে, সাম্যাবস্থায় গেল ভেঙে, হার্ট ব্রোকেন, শেষ, ব্রেকআপ। এরপরে ছেলেটা ডায়লগ দিবে যে আমি জীবনে প্রেম টেম করবো না, দেবদাস হয়ে গেছি, আর মেয়েটা মনে হয় কিছুদিন কান্না করবে। বাট আলটিমেটলি কি এমন হয় সচরাচর? ছেলেটা দেখা যাবে কিছুদিন ঠিক আছে, ব্রেকআপের পর মন খারাপ থাকে, এই যে মনে করো চা বিনি যা আছে সব খাই আমার করে জীবন শেষ। বাট একটা পর্যায়ে কিন্তু সে বুঝতে পারে, সে কি করে নিজের আবার গোছায় নেয়, মেয়েটাও সেম। তারপরে কি করে, এই ছেলেটা তখন মনে করো আরো আপডেট হয়ে যায়, যা যা সমস্যা ছিল এগুলো সব সে কি করে বুঝে যায় যে কি সমস্যা ছিল, তখন সে আরো স্টাইলিশ হয়ে যায়, চেঞ্জ করে ফেলে নিজেরে। চেঞ্জ করে মনে করো ছেলে এখন হিরো, চশমা পরে, আর সে নতুন আরেকজনের সাথে রিলেশনে গেল, এবার তারও ধরছে মনে রকম বুঝছে শোনা হিরোইন, সেই মেয়েও চশমা পরে মনে করো। সুন্দর একটা মেয়ে বিয়ে করছে, ঠিক আছে, মানে রিলেশনে গেছে। তো এই একটা ছেলে আর একটা মেয়ে রিলেশনে সাম্যাবস্থায় ছিল, এমন সময় মাঝখানে প্রবেশ করলো কিছু নিয়ামক, গুটিবাজ জিনিসপাতি, এই যে যা আছে এগুলো, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এক্স, হাবুই জাবি যা আছে, প্রবেশ করলো, দিল সাম্যাবস্থা ভাঙ্গা। যেই সাম্যাবস্থা ভেঙে গেল, ব্রেকআপ হয়ে গেল, এরপরে কি করবে এই ছেলে আর সে কি করবে, বা অথবা এই মেয়েটা নতুন আরেকজনের সাথে রিলেশনে যখন যাবে, তখন কি সে আর এই নিয়ামকের ফলাফল রাখতে পারবে? ধরো তার জাস্ট ফ্রেন্ডের জন্য তাদের এই রিলেশনটা ভাঙছে, যে পাস্টের রিলেশনটা ছিল, তো যেহেতু এই জাস্ট ফ্রেন্ডের জন্য তার এই রিলেশনটা ভাঙছে, সে কি আর এই রিলেশনটা আসতে দিবে? বা সে কি করবে, নিজে ওইভাবে চেঞ্জ করে নিবে না, জানে জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড এরা কোনো প্রভাব ফেলতে না পারে। এটা তো কমন সেন্স এটাই বলে, যেটার জন্য তুমি জীবনে একবার বাড়ি খেয়ে আসছো, এই জিনিসটা তুমি হইতে দিবা? অবশ্যই দিবা না। এখন ছেলেটা কিন্তু এগুলো ইগনোর করে নিজের সাম্যাবস্থা এমনভাবে নিয়ে আসবে জানে জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড কি করতে হবে না, আর কোনো প্রভাব ফেলতে পারবে না। তো এখন তারা হ্যাপি মতো আছে। তো লাস্টে দিলে নিতে জিনিসটাও সেম, একটা বিক্রিয়া, ধরো এটি আছে সাম্যাবস্থায় আছে, একটা ব্যালেন্সে আছে, এমন সময় মাঝখানে এই যে গুটিবাজদের মতো এদের মাঝখানেও তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি আমি দিয়ে দিই, প্রবেশ করানো হয়, তখন কি হয়, এদের এই যে সাম্যাবস্থা ভেঙে যায়। ভেঙে এরা এমন একটা নতুন সাম্যাবস্থা তৈরি করে যেন এই যে নিয়ামক, এই যে গুটিবাজগুলো আমি প্রবেশ করছে, এরা কোনো প্রভাব ফেলতে না পারে। এই যে নিয়ামক যে পরিবর্তন হয়েছে, তার ফলাফলটা কি হয়, প্রশমিত হয়। এবার তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর কোনো একটি নিয়ামক, যেমন নিয়ামকের মধ্যে কি কি থাকতে পারে, নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা অথবা নিষ্ক্রিয় পদার্থ সংযোগ, কোন একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে যদি কোন একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, নিষ্ক্রিয় পদার্থ সংযোগ ইত্যাদি পরিবর্তন করা হয়,
তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল কি করতে পারে, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আশা করি তোমরা এই লাসাতেলার নীতিটা বুঝতে পারছো। এবার আমরা দেখব এই যে নিয়ামকগুলো আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এদের কি কি প্রভাব আছে, একটা বিক্রিয়ার উপরে কি কি প্রভাব ফেলে সেগুলো আমরা একটু খেয়াল করব। প্রথমে আমরা দেখি তাপমাত্রার প্রভাব। কার প্রভাব দেখব? প্রথমে আমরা তাপমাত্রার প্রভাব দেখব। তাপমাত্রার আবার দ্বৈত প্রভাব লক্ষ্য করা যায়। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তাপমাত্রার দ্বৈত প্রভাব লক্ষ্য করা যায়। দ্বৈত মানে দুইটা, একটা হলো সাম্যাবস্থার উপর, আরেকটা হলো সাম্যাঙ্কের উপর বা সাম্য ধ্রুবকের উপর। তাইলে তাপমাত্রার দ্বৈত প্রভাব কি কি? একটা হলো সাম্য অবস্থার উপর, আর একটা হলো সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের উপর। আচ্ছা, তো একটা করে আমরা খেয়াল করি। প্রথমে সাম্য অবস্থার উপর দেখি। তো বিক্রিয়ার ধর্ম যে বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হলো তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ হারি বিক্রিয়া। তো প্রথমে আমি একবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় একবার দেখবো, তাপমাত্রা কমায় একবার দেখবো, আবার তাপ হারির ক্ষেত্রে একবার বাড়ায় দেখবো, একবার কমায় দেখবো। কি কি প্রভাব পড়তে পারে আমাদের কিসের উপর? সাম্যাবস্থার উপর। তো খেয়াল করি তাপ উৎপাদী বিক্রিয়াতে আমি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ালে কি কি হবে? ধরি এই যে এই বিক্রিয়াটা আমি লিখলাম, যখন এই বিক্রিয়াটা ধরে তাপ উৎপাদী বিক্রিয়া ΔS এর মান নেগেটিভ। আচ্ছা, তো এই তাপ উৎপাদী বিক্রিয়াতে আমি কি করলাম? তাপমাত্রা বাড়ালাম। তো তাপমাত্রা বাড়াইলে কি কি ঘটবে? তোমরা এখন অনেকেই আছো যারা যদি আমি লিখতে বলি এখন কি কি ঘটবে তোমরা লিখতে পারবে না, তোমরা কনফিউজ। বিক্রিয়া কি পশ্চাৎমুখী হবে না বিক্রিয়া সম্মুখবর্তী হবে? বিক্রিয়ার চাপ বাড়াবো না বিক্রিয়ার চাপ কমাবো? ঘনমাত্রা কি পরিবর্তন করবো? অনেকেই আছো তোমরা কি করতে পারবে? লিখতে পারবে না, কনফিউজ হয়ে যাবা, লিখতে পারলেও শিওর থাকবে না, অনেকের মনে কনফিউশন থাকবে। তো এর জন্য আমি একটা জিনিস তোমাদের শিখাই দিই। তোমরা এই তাপ উৎপাদী বিক্রিয়াতে ধরবা সামার, গ্রীষ্মকাল। কি ধরবা? গ্রীষ্মকাল বা সামার ধরে নিবা। তো তাপ উৎপাদী বিক্রিয়া মানে এক কথায় কি? সামার সিজন। সামার সিজন মানে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে কি থাকে? গরম বেশি থাকে। তো তাপ উৎপাদী বিক্রিয়া হলো গ্রীষ্মকাল, গরম বেশি। এখন আমি তাপমাত্রা বাড়াইলাম। তো গ্রীষ্মকালে কি আমরা তাপমাত্রা বাড়লে খুশি হই না তাপমাত্রা কমলে খুশি হই? অবভিয়াসলি আমরা তাপমাত্রা কমলে খুশি হই। এমনি গরমে অবস্থা খারাপ, এরপরে যদি গরম আরো বাড়ে এটাকে আমরা চাই? অবশ্যই চাই না। তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়াইতেছি, আমাদের কি হবে? মন থেকে আমরা কি চাই? পজিটিভ চাই না নেগেটিভ চাই? আমাদের এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ একটা ইফেক্ট পড়বে, যে গ্রীষ্মকালে এমনি গরম উঠে যেতেছে এবার তাপমাত্রা বাড়াইছি, যেহেতু নেগেটিভ একটা প্রপোর্শন কাজ করতেছে। তাহলে আমরা বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। কি মনে রাখবো? খেয়াল করো, যেহেতু গ্রীষ্মকাল তাপমাত্রা বাড়াইতেছে আমরা এটা চাই না, যেহেতু নেগেটিভ তার মানে এটা যাবে পশ্চাৎমুখী, বিপরীত দিকে। তাহলে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী মানে কি? এই দিকে যাচ্ছে। এই দিকে যাইলে বিক্রিয়কের পরিমাণ কি হবে? বিক্রিয়ক বাড়বে। তাহলে উৎপাদটা কি হবে? উৎপাদ কমবে। আর সাম্য ধ্রুবক কি হবে? সাম্য ধ্রুবক কমবে। এবার সাম্য ধ্রুবক কমবে কেমনে বুঝলাম? এটা বোঝাতে হলে একটা থিওরি লাগবে, একটা লেকচার পড়াইতে হবে। তো ওইটা আমি এখন আজকে আমার আলোচ্য বিষয় না। আজকে আমার আলোচ্য বিষয় লাসাতেলার নীতির বেসিকটা ক্লিয়ার করা। এই জন্য এটা একটু ইগনোর করলাম। এটা যখন আমি আমাদের 4 পড়াবো ফার্স্ট পেপার তখন তো ডিটেইলসে পড়াবো। তো কি গেল? তাপমাত্রা বাড়াইলে, যেহেতু আমরা গ্রীষ্মকাল তাপমাত্রা বাড়ানো মানে নেগেটিভ একটা ইফেক্ট পড়তেছে। তো যেহেতু নেগেটিভ তার মানে আমরা পশ্চাৎমুখী হব, বিপরীত দিকে। আচ্ছা, তাহলে বিক্রিয়ক কি হবে? বাড়বে। উৎপাদটা কি হবে? কমবে। আর সাম্য ধ্রুবক কি হবে? কমবে। তো এবার তোমরা নিজেরা যদি একটু চেষ্টা করো, লিখো তো তাপমাত্রা কমালে কি হবে? তাপমাত্রা কমালে গ্রীষ্মকাল গরমে মরে যেতেছি, এমন সময় যদি ঠান্ডা বাতাস দেওয়া হয় বা একটু ঠান্ডা পড়ে, শরীরটা কি শান্তি, তাই না? তো তাপমাত্রা কমালে মানে কি? পজিটিভ দিক পাইতেছি। তাইলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে। তাহলে বিক্রিয়াটা হবে সম্মুখবর্তী। তো সামনের দিকে যাইতেছে মানে এটা এদিকে কি আছে? উৎপাদ আছে। তাহলে উৎপাদ বাড়বে।
তাহলে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক কমবে। আর সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বাড়বে। এই হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাদের যে প্রভাবগুলা, যে তাপমাত্রা বাড়াইলে কি কি হইতে পারে, তাপমাত্রা কমাইলে কি কি হতে পারে। আচ্ছা, এবার আমরা যাই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া যদি গ্রীষ্মকালে আমি ধরে নিই, তাহলে তাপহারী বিক্রিয়া কি ধরবো? এখানে তাপমাত্রা হ্রাস পায়, শোষণ ঘটে, তাইলে আমি ধরতে পারি এটা কি? উইন্টার, শীতকাল। এখন যে কালটা চলতেছে দেখতেছো, আমি অলরেডি জায়গায় এটা পড়ে আসি, তো শীতকাল ধরতে হবে তাপহারী বিক্রিয়াকে। তো শীতকাল যদি ধরি, এখন আমি দেখি কি কি হইতে পারে। একটা বিক্রিয়াকে লিখে নিই, a প্লাস বি উভমুখী উৎপন্ন করলো সি প্লাস ডি, আর ডেইলি এর মান দিলাম প্লাস, মানে তাপহারী বিক্রিয়া। এখন যদি আমি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ালে শীতকাল, শীতে কাঁপে যেতেছে, অবস্থা খুবই খারাপ। এখন যদি তাপমাত্রা একটু দেওয়া হয়, অবশ্যই তোমরা পজিটিভ সাইনে দিবা। আমরা চাই যে কি শীতকালে তাপমাত্রা বাড়ুক। আমরা অনেকে আগুন পোহাই, অনেকে ঘরে হিটার ইউজ করি, অনেক কিছু ইউজ করি গরমের জন্য একটু। তাহলে যেহেতু শীতকাল, তো তাপমাত্রা বাড়ালে আমাদের কি চাইতেছি? আমরা এটাই চাইতেছি, তাপমাত্রা বাড়ুক। তাহলে এটা পজিটিভ সাইন দিতেছে, তার মানে কোন দিকে যাবে? পজিটিভ দিকে, সামনের দিকে যাবে। তাহলে বিক্রিয়াটা হবে কোণবর্তী, সম্মুখবর্তী। মনে রাখার এই যে টেকনিক শিখাইতেছে, এমনি যদি মনে রাখো, আশা করি জীবনে ভুলবা না। আর ওই যে ভালোবাসা গল্প শুনাইলাম লাসাতের নীতিতে, এটা যদি মাথায় থাকে, একবার ক্যাচ করতে পারো, আশা করি ভুলবা না। তো এইভাবে একটু খেয়াল রাখতে হবে জিনিসগুলো। তো তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া হবে সম্মুখবর্তী। তারপরে কি হবে? যেহেতু সম্মুখবর্তী, তার মানে উৎপাদের পরিমাণ কি হবে? উৎপাদ বাড়বে। তাহলে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক কমবে। আর সাম্য ধ্রুবক বাড়বে। আর তাপ হারিবে, তাপমাত্রা কমালে কি হবে? এমনি শীতে মরে যাইতেছি, তাপমাত্রা তার মধ্যে কি করলাম? কমাইলো। এমনি প্রচন্ড শীত, এরপর তাপমাত্রা কমাইলে তুমি চাও, কখনোই চাও না, নেগেটিভ সাইন দিতেছো। তার মানে এটা কোন দিক যাবে? উল্টা দিকে। তাইলে বিক্রিয়াটা কোন দিক হবে? পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী মানে কি? এই দিকে যাচ্ছে। তার মানে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। আর সাম্য ধ্রুবক কি হবে? কমবে। তো আশা করি তোমরা তাপমাত্রার যে প্রভাব আছে, রাসায়নিক নীতির আলোকে যে তাপমাত্রার প্রভাব, এটা তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারছো। তোমাদের আশা করি এরপর থেকে আর কনফিউশন লাগবে না, আর সমস্যা হবে না। ওই ভালোবাসা গল্প মনে করলে রাসায়নিক নীতি মনে পড়বে, আর এই যে সামার আর উইন্টারের কথা মনে পড়লে তাপমাত্রার প্রভাব মনে পড়বে। তো এমনি লজিক খাটায় তুমি সবসময় কি করতে পারো? ইনস্ট্যান্ট জিনিসটা লিখতে পারো বা বলতে পারো। তো তাপমাত্রার প্রভাব শেষ। এবার আমরা চলে যাব চাপের প্রভাবে। চাপের প্রভাব। ফার্স্ট অফ অল, চাপের প্রভাবে কি করতে হবে? চাপ বাড়াবো না কমাবো, এইটা জানার আগে, এটা ব্যাখ্যা করার আগে আমাকে আগে দেখতে হবে চাপের প্রভাব আদৌ আছে কি না। বুঝছে কিনা? আগে তোমার আইডেন্টিফাই করতে হবে চাপের প্রভাব আছে কি না, তারপরে তোমার লিখতে হবে যে চাপ কখন বাড়াবো আর চাপ কখন কমাবো। তো চাপের প্রভাব আছে কি না, এটার জন্য দুটো কন্ডিশন আছে। সকল অবস্থা গ্যাসীয়, বিক্রিয়ক উৎপাদ সকল অবস্থা গ্যাসীয় হওয়া লাগবে, আর ডেল এন নট ইকুয়াল টু 0 হওয়া লাগবে। এই দুইটা কন্ডিশন আগে দেখতে হবে আছে কিনা। তোমার যে কোনো বিক্রিয়া পরীক্ষায় দিল বা যে কোনো বিক্রিয়া করতে বললো, তখন তোমার আগে দেখতে হবে ওই বিক্রিয়াটা এই দুইটা কন্ডিশন মানছে কিনা। যদি এই দুইটা কন্ডিশন মানে, কনফার্ম করে, তখন তুমি যাবা যে চাপ বাড়াবো না কমাবো ওই ফ্যাক্টরে। বাট আগে তোমার এই দুইটা খেয়াল রাখতে হবে। এই দুইটার মধ্যে যদি একটাও না মানে, বা যে কোনো ধরো এটা মানে সেটা মানে না, এরকম কিছু একটা হয়, তাহলে ওটাতে চাপের কোনো প্রভাবই থাকবে না।
বুঝছি কিনা? তো আগে তোমাদের কিন্তু এটা কনফার্ম করে নিতে হবে চাপের প্রভাব আছে কি নাই। তো সকল অবস্থা গ্যাসীয় মানে কি মিন করছে, যেমন আমি একটা বিক্রিয়া লিখলাম N2 + 3H2 2NH3, এইখানে এই প্রত্যেকটা অবস্থা আমার গ্যাসীয় হওয়া লাগবে। এই গ্যাসীয় না হইলে যদি সলিড অথবা লিকুইড অথবা হয় অন্য কিছু হয়, তখন কি হবে না, তখন আর আমার কিন্তু চাপের প্রভাব কিছু থাকবে না। তোমাকে অবশ্যই প্রত্যেকটা কন্ডিশন কিসে থাকা লাগবে, অবস্থা ভৌত অবস্থা গ্যাসীয় হইতে হবে। সেকেন্ড নাম্বার 2, ডেল এর নট ইকুয়াল টু 0। ডেল এর নট ইকুয়াল টু 0 মানে কি, খেয়াল করো এই যে বিক্রিয়াটা দিলাম, এখানে মোট, এখানে তো আগে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে মোট এখানে 3 আর 1 4 মোল আছে বাম পাশে, আর ডান পাশে আছে 2 মোল। তাহলে 4 - 2 কত, 4 - 2 ডেল n ইকুয়াল টু 2। তার মানে ডেল n এর মান কিছু না কিছু আছে, 0 না। তো তোমার এই বাম পাশ আর ডান পাশে যে মোল সংখ্যা, এটার মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকা লাগবে। হয় এটা বড় এটা ছোট, অথবা এটা বড় এটা ছোট, এরকম কিছু একটু থাকা লাগবে। কখনোই দুই পাশ সমান হওয়া যাবে না মোল সংখ্যা। ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল এই প্রত্যেকটা অবস্থা তোমার ভৌত অবস্থা গ্যাসীয় লাগবে। সেকেন্ড, তোমার এই বাম পাশে আর ডান পাশে মোল সংখ্যা কখনো সমান হওয়া যাবে না, কিছু না কিছু পার্থক্য তোমার থাকা লাগবে। কারণ এই বিক্রিয়া এখানে 3 আর এখানে 1 4 মোল, আর ডান পাশে আছে 2 মোল। তার মানে 4 - 2 মানে 2 মোল তোমার তার ডিফারেন্সটা। তো এরকম কিছু না কিছু ডিফারেন্স তোমার থাকা লাগবেই, তখন তোমার চাপের প্রভাবটা থাকবে। এবার আসো পরেরটা, দুইটা লাইন লিখে দিব, যেটাতে জানলেই তুমি যে কোনোটা ব্যাখ্যা করতে পারবা। কারণ তোমার পরীক্ষায় বাচ্চাদের মতো আসবে না যে এই বিক্রিয়ার চাপের প্রভাব থাকবে কি থাকবে না, বা চাপের প্রভাব বাড়াবো না কমাবো। তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্নটা এমন ভাবে হবে, তোমরা যদি টেস্ট পেপার সলভ করে থাকো, তোমরা খেয়াল করছো যে প্রশ্নটা কিভাবে আসে। প্রশ্ন এইভাবে আসে যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া এর শিল্প উৎপাদন প্রক্রিয়া লা শাতেলিয়ার নীতি আলোকে ব্যাখ্যা করো। মানে বা অথবা আসতে পারে স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়া লা শাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করো। তো তোমার প্রশ্নগুলো এমন ভাবে আসতেছে যে শিল্প উৎপাদন প্রক্রিয়া লা শাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করবা। তো আমরা সচরাচর একটা শিল্প প্রতিষ্ঠানে কি চাই, আমরা প্রত্যেকেই চাই ওই শিল্প প্রতিষ্ঠান লাভ করতে চাই, কখনো লস করতে চাই না। আর লাভ কখন হবে, যখন আমি রিয়েক্টেন্ট যা দেবো উৎপাদ তার চেয়ে বেশি পাবো। আমার টার্গেটই থাকবে কিভাবে আমি উৎপাদ বেশি পেতে পারি। তো এর জন্য আমি তোমাকে চাপের ক্ষেত্রে, ঘনমাত্রা ক্ষেত্রে, এদের ক্ষেত্রে উৎপাদ কিভাবে বৃদ্ধি পাবে এটা লিখে দিব। আর যদি তোমার উল্টোটা দরকার হয়, তাহলে তুমি উল্টোটা লিখলে তো উৎপাদ হ্রাস পাবে, বুঝতেই পারবে ইজিলি, কমন সেন্স। তো দেখাচ্ছে কিভাবে হবে। সম্প্রসারণে চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পায়, উৎপাদ বৃদ্ধি পায়। আর সংকোচনে চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। একটু সাইড নোজ হইতেছে, আমি একটু দরজা আটকে দিয়েছি, তোমরা একটু হোল্ড করো। আচ্ছা, তো আমি কি বলছি যে সম্প্রসারণে চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পায়, আর সংকোচনে চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। তো সম্প্রসারণটা কি আর সংকোচনটা কি, এটা আমাকে বুঝতে হবে। কারণ সম্প্রসারণ যখন হবে চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি হবে, বুঝলাম। তার মানে সম্প্রসারণে চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পাবে, আর চাপ যদি বৃদ্ধি করে উৎপাদ হ্রাস পাবে। এইটুকু আমাদের কনসেপ্ট বুঝবে। দুইটা লাইন যদি আমাদের মাথায় থাকে, আমরা ঘুরে ফিরে যেমনি আসুক আমরা লিখতে পারবো। তো ফ্যাক্ট হলো সম্প্রসারণ আর সংকোচনটাকে বোঝা। তো একটু আগে আমি যে বিক্রিয়াটা লিখছিলাম ওইটাই যদি তুমি খেয়াল করো, N2 + 3H2 2NH3, এখানে প্রথমে আমি খেয়াল করবো কন্ডিশন মানছে কিনা। তো এখানে প্রত্যেকটা ভৌত অবস্থা গ্যাসীয়, মানছে কনফার্ম। এরপরে এখানে আছে 1 আর 3, 1 আর 3 হলো 4, আর এই পাশে আছে 2। তার মানে ডিফারেন্স আছে, 0 আর না, দুই পাশে সমান না। মোল সংখ্যা দুই পাশে সমান হলে না ডেল এর মান 0 হবে। তার মানে আমার এই দুইটা কি করছে, ঠিক আছে, কনফার্ম করছে। তার মানে দাঁড়ালে এখানে চাপের প্রভাব আছে। এখন আমার উৎপাদ বৃদ্ধি পাবে কি করলে, আমি চাপ হ্রাস করবো এই বিক্রিয়ায় না চাপ বৃদ্ধি করবো, এটা হলো আমার ফ্যাক্ট। তা আমি এখানে লিখছিলাম সম্প্রসারণে চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পায়, আর সংকোচনে চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। তো এইটাকে সম্প্রসারণ না সংকোচন এটা দেখতে হবে। এখানে বাম পাশে ছিল 4 বিক্রিয়ক, পরে উৎপাদ কত হয়েছে 2, তাহলে কমছে না বাড়ছে,
অবভিয়াসলি 4 থেকে 2 ছোট, তার মানে কমছে। তাহলে 4 থেকে 2 দিচ্ছে মানে এখানে কমছে, মানে সংকোচন ঘটছে। তাহলে এই বিক্রিয়া কি উঠছে, কি হইছে, বিক্রিয়ার সংকোচন ঘটছে। যেহেতু সংকোচন ঘটছে, সুতরাং আমার 2 নাম্বারটা হবে যে সংকোচনের চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। তার মানে বিক্রিয়া আমাকে কি করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে। এবার আসো সম্প্রসারণ। সম্প্রসারণ কেমন হতে পারে, যেমন N2O4 2NO2, এখানে বাম পাশে আছে 1, ডান পাশে আছে 2। এখন দেখো 1 এর থেকে অবশ্যই 2 বড়, তার মানে এখানে সম্প্রসারণ ঘটছে। তাহলে এই বিক্রিয়া কি করতে হবে, সম্প্রসারণ। তাহলে এই বিক্রিয়ার চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে যে বিক্রিয়া সংকোচন করছে, বাম পাশ থেকে ডান পাশ ছোট, ওই বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে। আর যে বিক্রিয়া বাম পাশ থেকে ডান পাশ বড়, সম্প্রসারণ ঘটছে, ওই বিক্রিয়ার চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পাবে। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছো, আর তোমাদের চাপ নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের তাপমাত্রা গেল, চাপ গেল, লাস্টে আছে কি ঘনমাত্রা। এবার একটু ঘনমাত্রাটা আমরা একটু দেখবো। ঘনমাত্রার প্রভাব 1, 2টা লাইন মনে রাখবা জাস্ট। বিক্রিয়ক যোগ করলে উৎপাদ অপসারণ করলে। আরেকটা বিষয়, একটা বিক্রিয়া যখন শুরু হয়, তখন ফার্স্টে যখন একটা বিক্রিয়া মাত্র স্টার্টিং পয়েন্ট শুরু হয়, তখন তার বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে, তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে। আস্তে আস্তে সময় যখন বাড়তে থাকে, উৎপাদ বৃদ্ধি পেতে থাকে, তারপরে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেতে থাকে। আর একটা যখন সাম্যাবস্থা যায়, তখন দুই পাশে কি বিক্রিয়া উৎপাদ তৈরির হার আর বিক্রিয়ক তৈরির হার কি সমান হয়ে যায়। তো এখন ঘনমাত্রা প্রবলেম 2টা লাইন মনে রাখবো বা 2টা লাইন লিখবো। একটা বিক্রিয়ক যোগ করলে, একটা উৎপাদ অপসারণ করলে, এটা সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমি সেম 2টা লাইনে লিখে দেব। খেয়াল করো কিভাবে। ধরো এ হইলো বিক্রিয়ক, বি হইলো উৎপাদ। এখন আমার সব আলটিমেট টার্গেট কি, আলটিমেট টার্গেট হলো উৎপাদ যত বেশি পাইতে পারি, আমার উৎপাদের মাত্রা বৃদ্ধি করা, উৎপাদ বৃদ্ধি করা। তো বিক্রিয়ক যোগ করলে, এই এ তো আমার বিক্রিয়ক, আমি বাইরে থেকে যত বেশি বেশি এখানে বিক্রিয়ক যোগ করব, আমি তত বেশি বেশি উৎপাদ পাবো। এটাই তো আমার ফল দাঁড়াইতেছে। আমি যত বেশি বেশি বিক্রিয়ক যোগ করব, তত বেশি বেশি আমি উৎপাদ পাবো, বিক্রিয়কের উৎপাদ তত বেশি বেশি তৈরি হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ডটাই আসো, উৎপাদ অপসারণ করলে। এখন ধরো বিক্রিয়ক যোগ করলাম না, এখন আমি কি করে করতে পারি, আরেকভাবে হলো উৎপাদ অপসারণ করে। আমি ধরো এইখান থেকে উৎপাদ ছড়াই নিলাম, তো আমি যখন উৎপাদ আমি সরাই নেব, এখানে গ্যাপ সৃষ্টি হবে। এই গ্যাপ পূরণের জন্য আমি প্রথমে বলছি লাল সাথে নিতে কি করে, সবসময় ব্যালেন্সে নিয়ে আসে, সাম্যাবস্থায় তাড়াতাড়ি নিয়ে আসে। ধরো এখানে তোমার কোনো কারণে সাম্যাবস্থা ভেঙে গেল, সাথে সাথে সে কি করবে, নতুন আরেকটা সাম্যাবস্থায় চলে যাবে। এটাই তো তার কন্ডিশন। তো যখনই তুমি এখান থেকে একটু উৎপাদ ছড়াই নিবা, এখানে উৎপাদ কমে গেছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, সাথে সাথে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে দিবে। গতি বৃদ্ধি করে সাথে সাথে এখানে উৎপাদ তাড়াতাড়ি তৈরি করে সে আবার বিক্রিয়াটাকে নতুন একটা সাম্যাবস্থায় নিয়ে আসবে। তো উৎপাদ অপসারণ করলে আমার কি বাড়তেছে, উৎপাদ বৃদ্ধি পাইতেছে। তাহলে দুইটা উপায় আমার উৎপাদ বৃদ্ধি করা যায়। বিক্রিয়ক যোগ করলে আমি এখানে যত বেশি বেশি বিক্রিয়ক দিব, তত বেশি বেশি আমি উৎপাদ পাবো। অথবা উৎপাদ অপসারণ করলে, ধরো এখান থেকে আমি উৎপাদ একটু সরাই নিলাম, তখন একটা গ্যাপ সৃষ্টি হবে। তো বিক্রিয়াটাকে ব্যালেন্স আনার জন্য, সাম্যাবস্থা আনার জন্য, তখন কি হবে, সাথে সাথে তাড়াতাড়ি গতি বৃদ্ধি করে এবং অন্যান্য জিনিস পরিবর্তন করে নতুন একটা সাম্যাবস্থায় আসবে, যেখানে আসার জন্য এখানে কি উৎপাদ আবার বৃদ্ধি পাবে। তো বিক্রিয়ক যোগ করলেও উৎপাদ বৃদ্ধি পায়, অথবা উৎপাদ অপসারণ করলে উৎপাদ বৃদ্ধি পাবে, গ্যাপটা পূরণ হয়ে যাবে। তো এই হলো মোটামুটি আমাদের লাসাতেলের নীতির ব্যাখ্যা, লাসাতেলের নীতিটা। এরপরে আমি আশা করি যখন আমি আমাদের 4 পড়াবো, তখন আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো আসবে, প্রশ্নের যে কোনো 2টা বা 3টা আমি ব্যাখ্যা দিয়ে দেবো তোমার ডিটেলসে। তো এটা হলো আমি 8, 9, 10 কলেজ সবার জন্য অ্যাডমিশন, সবার জন্য আমি এটা দিলাম, মানে যাদের এই লাসাতেলের নীতির সমস্যা, সে বেসিকটা বুঝতে পারে এবং প্রত্যেকটা জিনিস ভালো মতো অনুধাবন করতে পারে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি যদি বেশি বেশি ক্লাস নিয়ে তোমাদের এরকম তোমাদের সামনে আসতে পারি, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, এবং আমার যদি
বোঝানোতে কোনো সমস্যা থাকে, তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে দিতে পারো অবশ্যই। আর আমি আস্তে আস্তে কেমিস্ট্রি শেষ করবো, বায়োলজি শেষ করবো, একটা লেকচার দিয়ে দিয়ে, এবং আস্তে আস্তে ফিজিক্স বা 9-10 পুরো বই আমি সবকিছু একটা সিকোয়েন্স আনার চেষ্টা করব। তো সবাই সেই পর্যন্ত আমার সাথে থাকবা, আমাকে সুস্থ থাকে এই জন্য দোয়া করবো আমার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।